দর্শক স্বাগত প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবারে বিস্তারিত। মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। আটক রোহিঙ্গারা জানিয়েছেন, দিল্লি থেকে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নেয়ার পর নৌবাহিনীর জাহাজে তুলে তাদের আন্দামান সাগরে ছেড়ে দেওয়া হয়। জাতিসংঘ বলছে এতে শরণার্থীদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। তবে ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নৌবাহিনীর জাহাজে তুলে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত, এমনই অভিযোগ করেছেন 40 জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অভিযোগ, রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের। এমন অবস্থায় মিয়ানমারের ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে এসব রোহিঙ্গা শরণার্থী আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। বাসে উঠতেই আমাদের হাত প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলা হয় আর মুখে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। এরপর সন্ধ্যায় ছোট ছোট রাবারের নৌকায় তুলে সমুদ্রে নামাতে বাধ্য করা হয়। হাতে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন, কিন্তু আসলে এটি ছিল মিয়ানমার। জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আন্তর্জাতিক আইন অনুযায়ী আশ্রয় প্রার্থীদের বিপজ্জনক দেশে পাঠানো যায় না। তবে ভারতীয় নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতে বর্তমানে প্রায় 40,000 রোহিঙ্গা রয়েছে, যার মধ্যে মাত্র 22,500 জন জাতিসংঘে নিবন্ধিত। মানবাধিকার সংস্থাগুলো বলছে জোরপূর্বক প্রত্যাবাসন তাদের জীবনের জন্য ভয়াবহ হুমকি তৈরি করেছে। এই ঘটনায় ভারতে থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী ও সংবাদ মাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রস্তাবিত সরকারি বিধিমালায় এই পদক্ষেপের কথা জানানো হয়, যা দেশটির আইনি অভিবাসন কঠোর করার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এফ ভিসা, জে ভিসা ও আই ভিসার অধীনে যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা, কর্মসূচি কিংবা সাংবাদিকতা করেন তাদের নির্দিষ্ট সময়সীমার ভিসা দেয়া হবে। প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর আর সাংবাদিকদের জন্য সর্বোচ্চ 240 দিন নির্ধারণ করা হবে। তবে চীনা নাগরিকদের জন্য এই মেয়াদ মাত্র 90 দিন। ট্রাম্প প্রশাসন বলছে ভিসাধারীদের ওপর আরও কার্যকর নজরদারি ও তদারকির জন্যই এই পরিবর্তন আনা হচ্ছে। এ নিয়ে আগামী 30 দিনের মধ্যে জনমত গ্রহণ করা হবে। দর্শক, বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমাচ্ছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, যেমনটি বলছিলাম, ওয়াশিংটনের বড় সিদ্ধান্ত, আর এর আওতায় পড়ছেন বিদেশি শিক্ষার্থী, শিল্পী ও সাংবাদিকরা। এই যে বিদেশি শিক্ষার্থী, শিল্পী, সাংবাদিকরা, এরা আসলে কি ধরনের সমস্যায় পড়বে আর এই নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? মূলত তারা কোনো সমস্যায় পড়বে না। আপনাকে আমি একটি কথা স্পষ্টভাবে বলে রাখি, বিদেশি শিক্ষার্থী যারা এফ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তারা কিন্তু অনেকেই দেখা গেছে যুক্তরাষ্ট্রে আসার পর বিভিন্নভাবে অবৈধ রকম কাজে জড়িয়ে পড়ে। অবৈধ কাজ বলতে বোঝাতে চাই যে ওই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় অনুমতি ছাড়াই তারা ক্যাশে বিভিন্ন জায়গায় কাজ শুরু করে এবং অনেকদিন পর তারা পড়াশোনা শুরু করে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মূলত তাদেরকে নিয়মের মধ্যে আনতে চাচ্ছেন। এখন সাংস্কৃতিক কর্মীদের কথা বলবো। সাংস্কৃতিক কর্মী হয়তো কোনো একটা ইভেন্টকে কেন্দ্র করে এদেশে এসে, কারণ তারা ইভেন্ট কাভারেজের পরও অনির্দিষ্টকাল পর্যন্ত থেকে যাচ্ছেন এবং অনেক দিন থাকার পর তারা দেখা যাচ্ছে নির্দিষ্ট যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছেন। ট্রাম্প প্রশাসনের কথা হচ্ছে যে এই সমস্ত শিল্পীরা অবশ্যই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে, কোনো একটা ইভেন্টে অংশগ্রহণ করবে, কিন্তু তাদেরও জন্য অবশ্যই একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই সময়সীমার মধ্যে তারা যদি স্থায়ীভাবে থেকে যেতে চায় যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তারা মূলত অ্যাপ্লাই করতে পারে। এখন আসেন সংবাদকর্মীদের কথা। এখন আমি নিজেও একজন সংবাদকর্মী, অনেক সংবাদকর্মীদেরকেও আমি নিজে দেখেছি যে যুক্তরাষ্ট্রের সংবাদকর্মী ভিসায় যখন এদেশে আসা হয়, এদেশে আসার থাকার পর অনির্দিষ্ট কাল পর্যন্ত যেহেতু
তাদের নির্দিষ্ট সময়সীমা থাকে না, একজন সংবাদকর্মী কতদিন পর্যন্ত থাকতে পারবেন। অর্থাৎ এখানে ঢোকার পর ওই মিশন অর্থাৎ ওই ইভেন্ট কাভারেজের পরও দেখা যায় তাদের অনেকদিন পর্যন্ত থেকে যাওয়ার একটি বিষয় থেকে যায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মূলত সবাইকে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেঁধে দিতে চাচ্ছেন, এবং এটাতে যেটা হবে যে সুনির্দিষ্টভাবে যে যেভাবে যুক্তরাষ্ট্রে থাকতে চায় কিংবা যুক্তরাষ্ট্রে এসে কেউ যদি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে চায় তারা আগে থেকেই তাদের পরিকল্পনা করতে হবে। তো এই ছিল খবর এখানকার। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন দুবাই ট্যাক্সি কর্পোরেশন 400 জন চালক নিয়োগ দেবে বাংলাদেশ থেকে। এ লক্ষ্যে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 3 দিনের বাছাই পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী 9, 14 এবং 15 সেপ্টেম্বর এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ ইতিমধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনের চাহিদাপত্র ও ক্ষমতাপত্র পেয়েছে। সে অনুযায়ী বিকেটিটিসিতে আয়োজন করা হচ্ছে জব ফেয়ার। বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা এই চাকরির সুযোগ পাবেন সংযুক্ত আরব আমিরাতে। সিডনিতে আসন্ন AMWC নির্বাচনে রায়হান ফরহাদ প্যানেল ঘোষণা করেছে তাদের পূর্ণাঙ্গ অঙ্গীকার। আগামী 6 সেপ্টেম্বর নির্বাচন ঘিরে শুক্রবার সন্ধ্যায় মিন্টোর রনমুর কমিউনিটি হলে আয়োজিত সভায় প্রার্থীরা তাদের পরিকল্পনা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সভাপতি করিম ইকবাল। সেখানে প্রাক্তন 7 জন প্রেসিডেন্ট, 3 জন সেক্রেটারি ও 3 জন কাউন্সিলরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আজকের ঐক্যই আগামী দিনের শক্তি, এই স্লোগান সামনে রেখে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ রায়হান করিম, আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফরহাদ ইসলাম। ইতালিতে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েও প্রতারণার শিকার হয়েছেন শত শত বাংলাদেশি। ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছেন ক্ষুব্ধ প্রবাসীরা। ঘটনার পর রোমে বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী ও এজেন্ট মালিকরা একত্রিত হয়ে রোমস্থ বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছেন। অভিযোগ উঠেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালি প্রায় 12 কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তাদের দাবি অবিলম্বে এই অর্থ ফেরত দিতে হবে, নইলে আন্দোলন চলবে অনির্দিষ্টকাল। আমরা গেট ব্লক করে আমরা কোনো কার্যক্রম আমরা এখন করতে দিব না। এখানে কাউকে ভিতরে ঢুকতে দিব না, কাউকে বেরো হইতে দিব না, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের এই সমস্যাকে সমাধান না করবে। আমরা আজকে যে টাকাটা পাঠাই আগামীকালকে সেটা জমা দিয়ে দিই। তো সেইভাবে আমরা সব টাকা জমা দিয়ে দিচ্ছি কাস্টমার। সেই টাকাটা কোন মানবতার খাতিরে, কোন আইনে, কোন ন্যায্যতার ভিত্তিতে, কোন কিছুর ভিতরেই এটা মেনে নেওয়া যায় না যে সেই টাকাটা বেনিফিশিয়ারিকে দেওয়া হয় নাই। এজেন্ট মালিকদের অভিযোগ সরকার বা ব্যাংকের প্রশাসন পরিবর্তন স্বাভাবিক ঘটনা, কিন্তু সেই কারণে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আটকে রাখা অন্যায়। প্রায় 93 এজেন্সি সারা ইটালির মধ্যে প্রায় 1400 এজেন্সির 1400 প্রবাসীর টাকা, যাদের কষ্টার্জিত টাকাগুলি মা বোনদের জন্য পাঠাইছে, বাবার জন্য পাঠাইছে, বাবার চিকিৎসার জন্য, ছেলেদের বাচ্চাদের স্কুলে লেখাপড়ার খরচের জন্য পাঠাইছে। ফার্স্ট এক্সচেঞ্জ ইসলামী ব্যাংক, যার মাধ্যমে আমরা ইতালি থেকে বাংলাদেশে টাকা পাঠিয়েছি। আমাদের এখান থেকে সেন্ডাররা টাকা পাঠিয়েছেন ঠিকই, কিন্তু বাংলাদেশে রিসিভাররা টাকা পায়নি। আমরা 60 জন আসছি, 200 থেকে 300 জন রিমিটেন্সের প্রতিনিধি হয়ে। তো আজকে আমরা 60 জনের মতো আসছি। যদি আমাদের ফলাফল আশানুরূপ না হয়, তাহলে আমরা পরবর্তীতে এরকম 1200-1300 জন নিয়ে আমরা আসবো। ঘটনার পর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলনকারীদের প্রতিনিধি দল দূতাবাসে স্মারকলিপি জমা দিয়েছেন। দূতাবাস কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তারা। রক্তঝরা পরিশ্রমের টাকা সুরক্ষা চাইছে ইতালি প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত প্রবাসী সংবাদে। গণ অধিকার পরিষদের মিছিলে নুরুল হক নূরের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
তার নাকে এবং চোখের এখানে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে এবং উনি সেমি কনসাস অবস্থায় আছেন। তো ডাক্তাররা একটু পরে তাকে আইসিইউতে নেবেন ফার্দার অবজারভেশনের জন্য। আরও কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো করবেন। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। আজকে যেভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এইটা আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। একই সঙ্গে এবার নির্বাচনী ব্যয় কমানোরও সর্বাত্মক চেষ্টা করছে কমিশন। কমছে নির্বাচনী বুথের সংখ্যা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রোডম্যাপ, ডিসেম্বরে হবে তফসিল। সব মিলিয়ে জোরে সোরে এগুচ্ছে কমিশনের নির্বাচনী প্রস্তুতি। জাতীয় নির্বাচন সামনে রেখে এবার 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু করল কমিশন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবার সব মিলিয়ে 10 লাখ জনবলকে প্রশিক্ষণ দেবে কমিশন। ব্যয় হবে 100 কোটি টাকা। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনী ব্যয় কমানোর চেষ্টা করছে কমিশন। সে কারণে কমানো হচ্ছে নির্বাচনী বুথের সংখ্যা। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। কিছু নতুন আইনের সংশোধন এসছে, নতুন কিছু নীতিমালা হয়েছে, এইগুলি সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নেব, যাতে ফিল্ডের জনগণকে বুঝাতে পারি। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কোন পক্ষকে বলবো যে লিভিং প্লেইং ফিল্ড, যা আমার উপর সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। সংসদ নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার নতুন নতুন চ্যালেঞ্জ সম্পর্কে সবাইকে সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন সব পদক্ষেপ নেবে বলেও জানান সিসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ভোট না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, কিছু দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শূন্যতা, দীর্ঘশ্বাস আর অপেক্ষায় প্রিয়জনের মন। গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর কেউ কেউ ফেরত আসলেও গুম হওয়া অনেকেই ফেরেনি এখনো। শুক্রবার গুম হওয়া এসব ব্যক্তিদের স্মরণে এই আয়োজন করে মায়ের ডাক সংগঠন। দেশের যে পরিস্থিতি আছে, ইন্টারিয়ামকে এত ভরসা করা হয়েছে, এত মানুষের সমর্থন থাকার পরে তারা আজকে কি করছে? আইন শুধু তৈরি করলেই হবে না, আইনের প্রয়োগটা কিভাবে হবে, আইনটা কার্যকরভাবে প্রয়োগ হবে কিনা, সেই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আর আমরা যেন ভুলে না যাই, আমাদের দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এদের প্রশ্রয় আমরা দেব না, দিলে আমরা আবার এই গুমের শিকার হব। আজকে সালাউদ্দিন চাচা এখানে বসে আছেন, উনিও একজন গুমের শিকার। আশা করছি যে আমাদের প্রতিনিধি হিসাবে উনি কে সংসদে আমাদের জন্য লড়াই করবে। হাসিনা আমলে গুমের শিকার বেশিরভাগই ছিলেন রাজনৈতিক দলের সদস্য। সেই তালিকায় থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যোগ দেন অনুষ্ঠানে। তুলে ধরেন নিজের অভিজ্ঞতা, কথা বলেন আগামী নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গেও। ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়, যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ
ধোঁয়াশা সৃষ্টি করছে। যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি। এর আগে সকালে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেস ক্লাবে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যথাসময়ে নির্বাচন না হলে ফেসিবাদ ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় করতে চাও বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। হলে হলে মুড়ি পার্টির নামে আপ্যায়ন ও উপহার সামগ্রী দেওয়ার অভিযোগ তুলেছে ছাত্রদল। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা প্রার্থীদের। ডাকসুতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে লিফলেট বিলি ও কুশল বিনিময়। তবে নির্বাচনের বড় ফ্যাক্টর নারী ভোটারদের টানতে ব্যস্ত তারা। কেন্দ্র বিন্যাস নিয়ে সন্দিহান তারাও। কুয়েতমৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা হল, এই দুটো হল ক্যাম্পাস থেকে অনেক দূরে এবং এই দুটো হলে যে ভোট কেন্দ্র দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে, তো এটাও ক্যাম্পাস থেকে দূরে। সেখানে মেয়েরা আসলে অনীহা প্রকাশ করবে। আমাকে যদি ভোট দেয় তাহলে আমি আমার যে কণ্ঠ সেটা আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে জারি রাখতে পারবো। আমি এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে আমার মা এসে একটু বসার সুযোগ পায় না, এই বিষয়টা আমার কাছে খুবই প্যাথেটিক লাগে। তো আমি চেষ্টা করব যেন গেস্ট রুমটা সারাক্ষণ খোলা থাকে যতক্ষণ আমাদের অফিস আছে। আমরা আমাদের এই ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের কণ্ঠস্বর রেইজ করেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়েও আমাদের এই ধারা বজায় রাখবো। এদিকে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মোল্লার বসু বলেন, শেষ পর্যন্ত লড়বেন তারা। ভোটের সমীকরণ তো আসলে এখনো সত্যিকার অর্থে দেখার মতো সময় হয় নাই, কারণ ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী এখনো আনডিসাইডেড। যদি এই ক্যাম্পাসে 40,000 শিক্ষার্থী থাকে, আমার ধারণা এর মেজরিটি এখন পর্যন্ত সিদ্ধান্ত নেন নাই তারা কারে ভোট দিবেন। প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ করে ছাত্রদল। ডাকসু নির্বাচনকে ঘিরে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান। এদিকে ছাত্রদলের জিএস প্রার্থী তোলেন উপঢৌকন, আপ্যায়ন সহ গুরুতর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আগে আমরা দেখতাম গণরুম, গেস্ট রুম, আর এখন দেখছি বিভিন্ন রুমে রুমে মুড়ি পার্টির নামে একটি ছাত্র সংগঠনের প্যানেলের নাম কে কত বেশি মনে রাখতে পারে। অর্থাৎ একটি মুড়ি পার্টি হচ্ছে, মুড়ি পার্টির সময় ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের বলা হচ্ছে দেখি কে কত আমাদের প্যানেলের নাম কে কত মনে রাখতে পারো। যে যত বেশি মনে রাখতে পারছে, যে ফার্স্ট হচ্ছে তাকে একটি উপঢৌকন হিসেবে বই কলম দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন যে এই নির্বাচনী আচরণবিধিতে বই কলম বা কোনো উপঢৌকন দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরা সেদিন চিফ রিটার্নিং অফিসারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি, যেগুলোতে অনবরত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এই সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনো কোনো সুরাহা আমরা পাইনি। বিরোধী শক্তিরাই এখন নির্বাচন করছে বলে ফোরন কাটেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী। শিক্ষাদের তীব্র চাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন দিতে সবাই একমত হতে বাধ্য হয়েছে, কিন্তু যেই প্রভাব বলয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আটকে দিয়েছিল, সেই প্রভাব বলয়ও আজকে জেতার জন্য তারা প্রভাব তৈরি করতেছে। আরেকজন নেত্রী, তিনি ভিপি ক্যান্ডিডেট, তিনি রোকেয়া হলে রাতে 11টার পরে প্রবেশ করে সেখানে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এরকমভাবে নানাজন আচরণবিধি লঙ্ঘন করছে। তো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। মানে এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা ভাই বারবার বলছি জুলাই বিপ্লবের পরে এই যে ট্যাগিং এর রাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। স্পেসিফিক বলেন, যখন আপনি কোনো একটা অভিযোগ দিবেন এটা তো স্পেসিফিক বলতে হবে, নাহলে তো আমি তো ভাই সারাদিনে দিনে 1000 অভিযোগ দিতে পারবো। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন রনি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। প্রবাসী সংবাদের সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে নিউজ 24 স্পোর্টস।
ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপ নয়, আপাতত এই সিরিজকেই প্রাধান্য দিচ্ছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু সন্ধ্যা 6টায়। সোনালী ট্রফির দিকে তাকিয়ে আছেন টাইগার অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপের আগে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ট্রফি জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। নেদারল্যান্ড সিরিজের নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় মঞ্চ ধরা হলেও টাইগার হেড কোচ ফিল সিমন্সের মতে আদর্শ প্রস্তুতি নিয়ে তার সংশয় রয়েছে। আমি জানি না এই সিরিজ খেলে আদর্শ প্রস্তুতি হবে কিনা। নেদারল্যান্ডস টিম অবশ্যই চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক ম্যাচে যে কোনো দলই আপনার পরীক্ষা নিবে। প্রায় 1.5 সপ্তাহ পর মাঠে গড়াবে এশিয়া কাপ। নেদারল্যান্ড সিরিজের পর খুব বেশি সময় পাবে না ক্রিকেটাররা, তাই গা গরমটা করতে হবে এই সিরিজেই। তবুও কোচ এখনই এশিয়া কাপ নিয়ে ভাবছেন না। আমি এশিয়া কাপ নিয়ে এখনই ভাবছি না, নেদারল্যান্ড সিরিজে ফোকাস করছি। আমরা যদি ভালো না খেলি অবশ্যই সমালোচনা হবে, সেটা যে দলই হোক। সিরিজ শুরু হওয়ার আগে সিলেটে ক্যাম্প করেছে লিটনরা, যদিও মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, তবে কোচের দাবি প্রস্তুতি ভালো হয়েছে। আমাদের ক্যাম্প ভালো হয়েছে, বৃষ্টি ছিল মাঝে মাঝে, কিন্তু ভালো প্রস্তুতি হয়েছে। পাটোয়ারি খুব ভালো আছে, ইমনও সুস্থ হয়েছে। পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। দুই দলের 5টি ম্যাচ বাংলাদেশ জিতেছে 4টিতে, নেদারল্যান্ডস জিতেছে মাত্র 1টি। তবে বিশ্বকাপের মতো মঞ্চে টাইগারদের হারিয়েছে ডাচরা। ইমরান হোসেন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।